জয় হিন্দ। তোমাদের আমি বলেছিলাম যারা 2026 সালে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি সম্পূর্ণ ক্লাস ইতিহাস এবং ভূগোল আমার ইউটিউবে করাবো। আজকে ভূগোলের 11 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা ইউটিউবে গিয়ে প্লেলিস্ট অনুযায়ী সাজানো আছে, দেখতে পারো। আজকে 11 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব হিমবাহ সংক্রান্ত বিষয়। এর আগে নদী সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। নদী কিভাবে ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ তৈরি করে, নদীর বদ্বীপ কি, এই জিনিসগুলো পড়ানো হয়েছে। এবং সুন্দরবন বলে একটা ছোট্ট টপিক আছে, বিশ্ব জলবায়ু পরিবর্তনের জন্য সুন্দরবনের উপর আর্থসামাজিক এবং প্রাকৃতিক প্রভাব কি কি হচ্ছে সেইগুলো বোঝানো হয়েছে, সেইটাও করানো হয়েছে। আজকে হিমবাহ সংক্রান্ত বিষয় পড়ব। এই ক্লাসে তোমরা হিমবাহ কি, হিমবাহ কাকে বলে, হিমবাহের প্রকারভেদ কি, হিমরেখা কি, এই বিষয়গুলো সম্পর্কে জানবে। তবে আজকে প্রথম যদি বলি ক্লাসের মেন বিষয় কি, হিমবাহ। হিমবাহ বলতে কি বোঝায়? হিমবাহের অর্থ যদি তোমরা ভেঙে দেখো তাহলে হিমবাহের অর্থ হবে বরফের নদী। হিমবাহের অর্থ কি হবে? বরফের নদী। অর্থাৎ যদি বলি প্রথম যদি আমাদের প্রশ্ন আসে হিমবাহ কি, হিমবাহ আসলে কি বলবো? হিমবাহ আসলে হলো বরফের নদী। অর্থাৎ আমরা নদী পড়েছিলাম, নদীতে যেমন করে জল প্রবাহিত হয় তেমনি হিমবাহ কি হয়? বরফের নদীর মতো প্রবাহিত। অর্থাৎ এখানে জল প্রবাহিত হবে না, কি প্রবাহিত হবে? বরফ। তাই হিমবাহ বলতে বোঝায় বরফের নদী। ঠিক আছে, এবার যে হিমবাহ কি সেটা তো বোঝা গেল। এবার সারা পৃথিবীতে হিমবাহ কোথায় দেখা যায় সেটা আমরা জানবো। সারা পৃথিবীতে যদি দেখো যে সারা পৃথিবীর মধ্যে সুমেরু এবং কুমেরু, সুমেরু এবং কুমেরুতে তো অবশ্যই দেখা যাবে, কারণ এখানে সূর্য লম্বভাবে পড়ে না, তির্যকভাবে পড়ে, সেই কারণে এখানে হিমবাহ জমে। আর সারা পৃথিবীতে যে সুউচ্চ পর্বতশ্রেণী আছে, সুউচ্চ পর্বতশ্রেণী অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে যে জায়গাগুলো উঁচু, অনেকটা উঁচু, সেই জায়গাগুলোতে হিমবাহ জমবে। যেমন আমরা বলতে পারি হিমালয়ে হিমবাহ আছে, তারপরে নিরক্ষরেখায় মাউন্ট কিলিমাঞ্জারো অবস্থান সত্ত্বেও হিমবাহ আছে, তারপরে আল্পস পর্বতে আছে। অর্থাৎ পৃথিবীর যে সমস্ত অঞ্চল উঁচু, অর্থাৎ হিমবাহ কোথায় পাওয়া যাবে? 2 নম্বর প্রশ্ন কি, হিমবাহ কোথায় আছে? কোথায় হবে? 1 নম্বর 2 মেরু অঞ্চলে, আর সুউচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ আছে। অর্থাৎ হিমবাহ কোথায় আছে? 2 মেরু অঞ্চলে এবং সুউচ্চ পার্বত্য অঞ্চলে এই হিমবাহ আছে। তাহলে এই হিমবাহ কি? হিমবাহ হলো বরফের নদী। অর্থাৎ যে সমস্ত অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু, এই যে সুউচ্চ পার্বত্য অঞ্চল অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু, আমরা সমুদ্রপৃষ্ঠ জানি কি, সমুদ্রপৃষ্ঠ কাকে বলে আমরা পড়ে এসেছি। এটা যদি সমুদ্রপৃষ্ঠ হয়, এটা সমভূমি, এটা মালভূমি, এটা পার্বত্য অঞ্চল। অর্থাৎ এইখানে এই সমস্ত উঁচু জায়গায় হিমবাহ জমে। আর কোথায় হবে? 2 মেরু অঞ্চলে। অর্থাৎ এই দুটো জায়গায় হিমবাহ পাওয়া যাবে। অর্থাৎ সারা পৃথিবীতে যে সমস্ত জায়গায় হিমবাহ পাওয়া যাবে সেই সমস্ত জায়গাকে একটা শব্দবন্ধ আছে, সেই শব্দটা কি? যে ক্রায়োস্ফিয়ার। অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত জায়গায় হিমবাহ পাওয়া যাবে সেই সমস্ত জায়গাগুলোকে বলা হয় কি? ক্রায়োস্ফিয়ার। অর্থাৎ হিমবাহ সারা পৃথিবীর মধ্যে যেখানে যেখানে পাওয়া যাবে তাকে বলা হবে কি? ক্রায়োস্ফিয়ার।
ক্রায়োস্ফিয়ার। ক্রায়োস্ফিয়ার বলতে কি বোঝায়? পৃথিবীর হিমবাহ অধ্যুষিত অঞ্চল, অর্থাৎ যেখানে যেখানে হিমবাহ আছে সেইটাই এই ক্রায়োস্ফিয়ারের অন্তর্গত। তাহলে হিমবাহ কি, হিমবাহ কোথায় আছে, ক্রায়োস্ফিয়ার কি, বোঝা গেল। এরপরে তোমাদের সঙ্গে আলোচনা করব যে সারা পৃথিবীতে হিমবাহ সব থেকে দ্রুততম হিমবাহ কোথায় আছে। দ্রুততম হিমবাহের যদি কথা বলো, দ্রুততম হিমবাহ কোথায় আছে? দ্রুততম হিমবাহের নাম হলো গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান। অর্থাৎ দ্রুততম হিমবাহের নাম কি? গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান। আর ভারতের বৃহত্তম হিমবাহ আছে সব থেকে বড় কোথায়? কারাকোরাম পর্বতের কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ। এবার এখানে বললাম দ্রুততম হিমবাহ। কেন দ্রুততম বলছি? কারণ হিমবাহ কি, আমরা একটু আগেই বললাম বরফের নদী। এটা যদি পার্বত্য অঞ্চল হয়, এই পার্বত্য অঞ্চলের এই অংশ থেকে হিমবাহ কি, হিমবাহ এইখানে যদি হিমবাহ জমে, এই গ্রিন কালারের এই অংশটা ধরে নাও হিমবাহ, এই হিমবাহটা কি হয়, এই টোটাল হিমবাহটা ধীরে ধীরে কিছু অংশ নিচের দিকে নামে। এটা টোটাল যদি হিমবাহ হয়, এর কিছু অংশ ধীরে ধীরে কি হবে, এই বরাবর নিচের দিকে নামবে। তাই বলছে কি, এটা বরফের নদী। অর্থাৎ এই যে হিমবাহ অর্থাৎ বরফ কি হচ্ছে, যে নিচের দিকে নামছে। হিমবাহ বলতে মনে রাখবে যে বরফ নয়, যখন হিমবাহ নিচের দিকে নামবে, পর্বতে ঢালবে, তখন তাকে বলা হবে কি, হিমবাহ। অর্থাৎ দ্রুততম হিমবাহ কোথায় আছে? গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান। এবং ভারতের বৃহত্তম হিমবাহ কোথায় আছে? কারাকোরাম পর্বতের সিয়াচেন। ঠিক আছে, অর্থাৎ এটা কি, হিমবাহ নিচের দিকে নামছে, পর্বতে ঢাল বরাবর নিচের দিকে নামছে, তাই বলা হচ্ছে এটাকে হিমবাহ। অর্থাৎ গ্রিনল্যান্ড কোথায় আছে? গ্রিনল্যান্ড যদি দেখো, উত্তর আমেরিকার পূর্ব দিকে আছে। উত্তর আমেরিকা আমি আঁকছি, একবার দেখে নিতে পারো উত্তর আমেরিকা কি করে আঁকছি। এটা উত্তর আমেরিকা। এটা দক্ষিণ আমেরিকা। গ্রিনল্যান্ড কোথায় আছে? উত্তর আমেরিকার পূর্ব দিকে। এটা হলো গ্রিনল্যান্ড, অর্থাৎ এইটা হলো গ্রিনল্যান্ড। এটা হলো গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ডে আমাদের কি আছে? পৃথিবীর দ্রুততম হিমবাহ জেকবস ভ্যান আছে। আর কারাকোরাম পর্বত কোথায় আছে? কারাকোরাম পর্বত এটা যদি ভারত ভাবো, এটা ভারতের উত্তর অংশ যদি ভাবো,
এটা যদি ভারত হয়, ভারতের কোথায় আছে কারাকোরাম পর্বত? কারাকোরাম পর্বত আছে ভারতের একদম উত্তরে, অর্থাৎ এইখানে আছে ভারতের কারাকোরাম পর্বত। এই কারাকোরাম পর্বতের কি আছে? ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন আছে। তাহলে পৃথিবীর দ্রুততম হিমবাহ এবং ভারতের বৃহত্তম হিমবাহ কোথায় আছে তার ম্যাপ লোকেশন হলো। এরপরে আমাদের জানতে হবে যে হিমবাহ কি করে তৈরি হচ্ছে। হিমবাহ তৈরি হচ্ছে কি করে? যে প্রথমে এইরকম একটা উন্মুক্ত জায়গা, প্রথমে কি হয়, যেখানে বৃষ্টি হয় না, সেখানে কি হয়, বৃষ্টির মতো ছোট ছোট তুষারের দানা পড়ে। এরকম তুষারের দানা কি হয়, ভূপৃষ্ঠে পতিত হয়। এই তুষারের দানাগুলো ভূপৃষ্ঠে পতিত হওয়ার পরে ভূপৃষ্ঠে জমা হয় ধীরে ধীরে। খুব সূক্ষ্ম সূক্ষ্ম দানাগুলোকে বলা হয় কি, প্রথম পর্যায়ে তৈরি হবে কি, প্রথম পর্যায়ে তৈরি হবে নেভে, অর্থাৎ এই সূক্ষ্ম সূক্ষ্ম দানাগুলোকে একত্রে বলা হয় কি নেভে। এরপরে 2 নম্বর কি হবে, অর্থাৎ নেভে যখন তৈরি হবে তারপরে তৈরি হবে কি ফিন। এই ফিন কি হবে, যে এই যে ছোট ছোট নেভেগুলো একসঙ্গে জয়েন হয়ে তৈরি হবে কি ফিন। এরপরে আরো কয়েক বছর যেতে যেতে এইগুলো আরো দৃঢ়বদ্ধভাবে আটকে যাবে, দিয়ে তৈরি হবে কি হিমবাহ। অর্থাৎ প্রথমে তৈরি হবে নেভে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে তৈরি হবে নেভেগুলো জয়েন হয়ে একসঙ্গে ফিন, আর তৃতীয় পর্যায়ে এই নেভে ফিন একসঙ্গে জয়েন হতে হতে কয়েক বছর পরে তৈরি হবে কি, কয়েক বছর পরে তৈরি হবে, কয়েক বছর জমতে জমতে তৈরি হবে হিমবাহ। অর্থাৎ এটা হলো হিমবাহের উৎপত্তি। অর্থাৎ আমরা হিমবাহের কি করে উৎপত্তি হয় সেটা বুঝতে পারলাম। হিমবাহের উৎপত্তি কি হবে, প্রথমে নেভে ছোট ছোট, যেখানে বৃষ্টি হয় না সেখানে বৃষ্টির দানার মতো, বৃষ্টির ফোঁটার মতো সূক্ষ্ম সূক্ষ্ম তুষার কণা এখানে জমবে। তুষার কণা যখন জমবে নেভে রূপে, তখন এই তুষার কণাগুলো নেভেগুলো একসঙ্গে দৃঢ়বদ্ধ হয়ে ফিন তৈরি করবে। এই ফিনগুলো একত্রিত হতে হতে ধীরে ধীরে কয়েক বছর জমতে জমতে হিমবাহ তৈরি করবে। এইটা হলো হিমবাহের উৎপত্তি। অর্থাৎ যেখানে বৃষ্টি হয় না সেখানে তুষারপাত হয়, সেই তুষারপাত থেকে ধীরে ধীরে হিমবাহ তৈরি হয়। কোথায় বৃষ্টি হয় না? এক বললাম যে মেরু অঞ্চলে, অর্থাৎ এই যে একটু আগে এঁকেছিলাম যে মেরু অঞ্চলে, সুমেরু এবং কুমেরু অঞ্চলে, এবং কুমেরু অঞ্চলে, এবং সারা পৃথিবী যে জায়গাগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচু, সুউচ্চ পাহাড়ি অঞ্চল, সেইখানে এই হিমবাহ তৈরি হবে। এরপরে আমাদের মনে রাখতে হবে যে প্লিস্টোসিন উপযুগ প্রায় 30 লক্ষ বছর আগে, প্রায় 30 লক্ষ বছর আগে আমাদের এই যে পৃথিবীর যে হিমবাহগুলো আছে, অর্থাৎ আমরা জানি বর্তমানে হিমবাহ বেশি করে সুমেরু এবং কুমেরু অঞ্চলে আছে। এটা নিরক্ষরেখা, এটা 90 ডিগ্রি উত্তর, এটা 90 ডিগ্রি দক্ষিণ। এই দুটো জায়গায় বর্তমানে হিমবাহ আছে। মেরু অঞ্চলে যদি বলি, এই প্লিস্টোসিন হিমযুগে সারা পৃথিবীতে হিমযুগ এসেছিল, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা, জলবায়ু পরিবর্তনের জন্য উষ্ণতা কি হয়েছিল, পৃথিবীর উষ্ণতা কি হয়েছিল, কমে গেছিল। পৃথিবীর উষ্ণতা কমে গেছিল, তাই এই যে হিমবাহগুলো এই দিকে সরে এসেছিল। অর্থাৎ বলতে চাইছি যে এই হিমবাহগুলো এই নিরক্ষরেখার দিকে এগিয়ে এসেছিল প্লিস্টোসিন যুগে। অর্থাৎ সেই সময় কি হয়েছিল, জলবায়ু পরিবর্তনের জন্য হিমবাহগুলো এইদিকে এগিয়ে এসেছিল। অর্থাৎ যে জায়গাগুলো বর্তমানে জল আছে,
এই সুমেরু থেকে দূরবর্তী কিছু জায়গায় সেই জায়গার জলগুলো হিমবাহ হয়ে গেছিল। এবার সেই হিমবাহগুলো বর্তমানে কি হয়ে গেছে, গলে গেছে। তাই আমাদের মনে রাখতে হবে যে প্লিস্টোসিন উপযুগ 30 লক্ষ বছর আগে হয়েছিল। সেই প্লিস্টোসিন উপযুগে আমাদের পৃথিবীর যে জায়গাগুলোতে জল আছে এখন বর্তমানে, সেই জায়গাগুলোতে হিমবাহ ছিল। অর্থাৎ মেরু অঞ্চলের হিমবাহ কোথায় সরে এসেছিল, নিরক্ষরেখার দিকে সরে এসেছিল। মেরু অঞ্চলের হিমবাহ নিরক্ষরেখার দিকে সরে এসেছিল। এবার এবার এই 30 লক্ষ বছর আগে যে হিমযুগ এসেছিল সেইটা আমরা বললাম। এরপরে আছে কি, এই প্লিস্টোসিন উপযুগে 5টা হিমযুগ আছে। একটা হলো, 5টা হিমযুগের নাম লিখছি, দেখে নাও। 5টা প্লিস্টোসিন উপযুগে 5বার হিমযুগ এসেছিল। একটা হলো ডোনাউ, ডোনাউর পর আছে গুঞ্জ, তারপর আছে মিন্ডেল, তারপরে আছে রিস, আর লাস্ট আছে উর্ম। অর্থাৎ এই 5টা প্লিস্টোসিন উপযুগের এই 5টা সময়ে হিমযুগ এসছিল। আমরা বর্তমানে উর্ম হিমযুগ পেরিয়ে এসছি এবং পরবর্তী উর্ম হিমযুগের পরবর্তী উষ্ণ যুগের বসবাস করছি। আর পৃথিবীর জলবায়ু পরিবর্তনের জন্য এই উষ্ণ যুগটা অনেকটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে। অর্থাৎ পৃথিবীতে এরপরে আবার একটা জলবায়ু পরিবর্তনের জন্য হিমযুগ আসতে পারে, কিন্তু সেইটা ন্যাচারালি আসার কথা। এই যে হিমযুগগুলো এসছে সেগুলো ন্যাচারালি এসছে, প্রাকৃতিকভাবেই এসছে, কিন্তু আমাদের মানুষের কার্যাবলীর জন্য পৃথিবীর উষ্ণতা দিন দিন বাড়ার জন্য এই উষ্ণ যুগটা, উর্ম হিমযুগের পরবর্তী যে উষ্ণ যুগ এসছে সেই উষ্ণ যুগ হিমযুগটা আরো বড় হয়ে এক্সটেন্ড হয়ে যাচ্ছে, আরো বেশি দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যাচ্ছে। অর্থাৎ উষ্ণ যুগের বিস্তার আরো বাড়ছে। উর্ম হিমযুগের পরে উষ্ণ যুগ আসার পরে আবার একটা হিমযুগ আসার কথা, কিন্তু হিমযুগ যেটা আসার কথা সেটা আরো বেশি দূর বিস্তৃত হয়ে যাচ্ছে, কারণ পৃথিবীর জলবায়ু পরিবর্তনের জন্য। তাহলে আমাদের মনে রাখতে হবে যে 30 লক্ষ বছর আগে প্লিস্টোসিন উপযুগে সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের জন্য হিমযুগ এসেছিল, মেরু অঞ্চলের হিমবাহ নিরক্ষরেখার দিকে সরে গেছিল। তাহলে এইটুকু বোঝা গেল। এরপরে হিমবাহ আমরা জানি সারা পৃথিবীতে যদি স্বাদু জল দেখি 2.5%, অর্থাৎ হিমবাহ পরের একটা কি, হিমবাহ হলো সুপেয়, সুপেয় ব্র্যাকেটে ফ্রেশ ওয়াটারের একটা উৎস। কেন বলছি, কারণ সারা পৃথিবীর যদি জলকে দেখো, একটা পাই ডায়াগ্রাম আঁকছি, সেইখানে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে সারা পৃথিবীতে যদি জলের পরিমাণ দেখো, জলের পরিমাণের মধ্যে প্রায় 97.5% নোনা জল আর 2.5% স্বাদু জল, অর্থাৎ 97.5% নোনা জল, যেটাকে বলা হয় স্যালাইন ওয়াটার। এই 2.5%, এই যে এই 2.5%টাই যদি আমি 100% ধরে নিয়ে একটা পাই আঁকি, তাহলে এই 2.5%-এর মধ্যে প্রায় 69.9% কি আছে,
হিমবাহ জল আছে, অর্থাৎ 69.6% হিমবাহ রূপে আছে। অর্থাৎ এই যে 2.5% যে স্বাদু জল ছিল, সেই স্বাদু জলটাকে যদি 100% ধরি, সে 100% স্বাদু জলের মধ্যে 69.6%ই হিমবাহ রূপে আছে। আর বাদবাকি যে জলটা 30.1% কি রূপে আছে? 30.1% আছে ভৌম জল রূপে। আছে ভৌমজল রূপে। বাদবাকি যে 0.3% জল, অর্থাৎ এই যে এই অংশটা 0.3% জল কি আছে? নদীতে, হ্রদে, তারপরে জলীয় বাষ্প রূপে, নদীতে, হ্রদে, জলীয় বাষ্প রূপে, মাটির আর্দ্রতা রূপে ইত্যাদি। অর্থাৎ আমরা এখানে কি দেখলাম, যে পৃথিবীতে যদি 100% জলকে ধরি, টোটাল 100% যদি জল ধরি, তার মধ্যে 97% জল আমাদের লবণাক্ত জল, 97.5%, আর 2.5% জল হলো হিমবাহ রূপে আছে। 2.5% জল, সেই 2.5% জলকে যদি 100% ধরি, তাহলে 2.5% জলকে যদি ধরি 100% হিসাবে, তাহলে 69.6% আছে হিমবাহ রূপে, আর 30.1% আছে ভৌমজল রূপে, আর 0.3% যে জল রূপে আছে সেটা কি? নদীতে, হ্রদে, জলীয় বাষ্প রূপে। তাই আমরা কি দেখতে পেলাম এখানে? বলতে পারি যে সারা পৃথিবীতে যে স্বাদু জল আছে বা সুপেয় জল আছে, সেটা হিমবাহ রূপেই বেশি আছে, অর্থাৎ 69.6% হিমবাহ রূপে আছে। আর ভৌমজল রূপে কত আছে? 30.1%। তাই বলা হয় কি, হিমবাহ একটা কি, সারা পৃথিবীর মধ্যে একটা সুপেয় জলের ভান্ডার। তাই হিমবাহ হলো সুপেয় জলের ভান্ডার। তাহলে এটা বোঝা গেল। আর সারা পৃথিবীতে হিমবাহ যদি দেখো, সব থেকে বেশি হিমবাহ জমে আছে পৃথিবীতে আন্টার্কটিকাতে। আন্টার্কটিকা কোথায় আছে? আন্টার্কটিকা আছে, এটা পৃথিবীকে যদি কল্পনা করি, আন্টার্কটিকা আছে দক্ষিণ মেরুতে, এখানে আছে আন্টার্কটিকা। এখানে আছে আন্টার্কটিকা। এই আন্টার্কটিকাতে সব থেকে বেশি হিমবাহ জমে আছে, প্রায় 90% হিমবাহ এইখানে আছে। ঠিক আছে, প্রায় 90% হিমবাহ এখানে আছে। আর গ্রিনল্যান্ড, এর আগে যে ছবি আঁকলাম, গ্রিনল্যান্ডে আছে। গ্রিনল্যান্ডে কত শতাংশ আছে? গ্রিনল্যান্ডে আছে 9%। গ্রিনল্যান্ড আঁকলাম আমরা এইখানে, আর একবার রেখে দিই। গ্রিনল্যান্ড আমরা কোথায় পেয়েছিলাম? উত্তর আমেরিকাতে পেয়েছিলাম, অর্থাৎ এই যে এইখানে, এটা হলো গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড কোথায় আছে? গ্রিনল্যান্ড আছে এইখানে, এটা হলো গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের 9% সারা পৃথিবীর হিমবাহ আছে, আর আন্টার্কটিকাতে আছেন 90%। আর বাদবাকি যে 1% হিমবাহ আছে, 1% হিমবাহ কোথায় আছে? 1% হিমবাহ পৃথিবীতে যে সুউচ্চ পর্বতমালা আছে, 1% হিমবাহ কোথায় আছে? পৃথিবীর সুউচ্চ পর্বতে, অর্থাৎ পৃথিবীর সুউচ্চ পর্বতে 1% হিমবাহ আছে। তাহলে আমরা জানলাম যে
হিমবাহ হলো পৃথিবীর সব থেকে ফ্রেশ ওয়াটারের একটা উৎস, অর্থাৎ সুপেয় জলের উৎস। কিন্তু বর্তমানে আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর যে সুউচ্চ পর্বতগুলো আছে, সেই সুউচ্চ পর্বতগুলো, হিমবাহগুলো অনেক গলে যাচ্ছে। সেই হিমবাহ গলে যাওয়ার দরুন কি হচ্ছে, যে পর্বতমালা থেকে যে নিত্যবহ নদীগুলো তৈরি হয়েছে, সেই নিত্যবহ নদীগুলো জলের উৎস ধীরে ধীরে কমে যাবে। আমাদের একজন ক্লাইমেট অ্যাক্টিভিস্ট আছে সোনাম ওয়াংচুক, তিনি প্রধানমন্ত্রীকে কিছুদিন আগে চিঠি লিখেছিলেন যে এখন যদি হিমালয়ের হিমবাহকে সংরক্ষিত করে না রাখা হয়, সেটা নিয়ে কোনো রকমভাবে সচেতনতা গড়ে তোলা না হয়, তবে ভবিষ্যতে যে 144 বছর পর কুম্ভ মেলা হবে, সেই কুম্ভ মেলা নাকি বালিতে হবে। অর্থাৎ গঙ্গা, যে গঙ্গোত্রী হিমবাহ থেকে তৈরি হয়েছে, সেই হিমবাহ দ্রুত গলছে। যমুনেত্রী হিমবাহ থেকে যে তৈরি হচ্ছে, সেই হিমবাহ দ্রুত গলছে, তাই নদীর জলের উৎসই থাকবে না। তাই 144 বছর পরে কি হবে, যে তিনি অনুমান করেছেন যে হিমবাহ গলে যাওয়ার দরুন গঙ্গার যে সঙ্গমস্থল আছে, যমুনা গঙ্গা সঙ্গমস্থল প্রয়াগরাজ বর্তমানে নাম, সেখানে যে কুম্ভ মেলা হবে 144 বছর পরে, সেইখানে কুম্ভ মেলা জলে হবে না, বালিতে হবে। তারপরে এরকমও বলা হচ্ছে যে মাউন্ট কিলিমাঞ্জারো, যে নিরক্ষরেখার কাছাকাছি আছে আফ্রিকাতে, সে মাউন্ট কিলিমাঞ্জারোর হিমবাহ 2050 সালের মধ্যে পুরোপুরি গলে যাবে। তাই আমাদের এইটা একটা ভীষণ কনসার্নিং বিষয় যে হিমবাহ গলছে, আর হিমবাহ গলে যে জলটা তৈরি হচ্ছে, সেই জলটা সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে, দিয়ে পৃথিবীর সুউচ্চ পর্বতমালায় হিমবাহ কমে যাচ্ছে। তাই আমাদের এটা নিয়ে সচেতনতা গড়ে তোলা দরকার। এরপরে আমাদের পড়তে হবে যে হিমবাহের প্রকারভেদ। হিমবাহের প্রকারভেদ কি কি পড়ব? হিমবাহের প্রকারভেদ তিনটে, একটা পার্বত্য হিমবাহ, একটা পাদদেশীয় হিমবাহ এবং আরেকটা মহাদেশীয় হিমবাহ। প্রথম, তাহলে প্রশ্নটা কি, হিমবাহের প্রকারভেদ। হিমবাহের প্রকারভেদ, হিমবাহের প্রকারভেদ কি কি আছে? হিমবাহের প্রকারভেদ আছে পার্বত্য হিমবাহ, দুই নম্বর আছে পাদদেশীয় হিমবাহ, আর 3 নম্বর আছে মহাদেশীয় হিমবাহ। পার্বত্য হিমবাহ, পাদদেশীয় হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহ। এবার এই যে হিমবাহের প্রকারভেদটা লিখলাম, সেটা কে করেছে ভাগ? ডব্লু আলম্যান। মনে রাখবে ডব্লু আলম্যান এই হিমবাহের প্রকারভেদ করেছে। তাহলে পার্বত্য হিমবাহ বলতে কি বোঝায়? আমরা পড়লাম যে হিমবাহ সুউচ্চ পার্বত্য অঞ্চলে আছে। তাহলে পার্বত্য হিমবাহ বলতে বোঝায়, যদি এটা পার্বত্য অঞ্চল ধরি, এটা যদি আমরা সমুদ্র ধরি, এটা সমভূমি, এটা মালভূমি, এটা হলো পার্বত্য অঞ্চল। এই যে পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চলের মাথায় আমরা জানি হিমবাহ জমে। তাহলে এই যে গ্রিন কালারে যেটা দেখছো, সেটা হলো পার্বত্য হিমবাহ, অর্থাৎ পর্বতের চূড়ায় যে হিমবাহ জমে থাকে সেটাকে বলা হবে পার্বত্য হিমবাহ। হিমবাহের চূড়ায় পর্বতের চূড়ায় যে হিমবাহ জমবে, হিমবাহ আছে, তা পার্বত্য হিমবাহ। এরপরে এই হিমবাহগুলো যখন ধীরে ধীরে নিচে নামবে,
পর্বতের পাদদেশে জমা হবে তখন তাকে বলা হবে কি? পর্বতের পাদদেশে জমা হলে এটা পাদদেশীয় হিমবাহ। এটা কি? পর্বতের পাদদেশে জমা হবে, পর্বতের পাদদেশে জমা হবে। ঠিক আছে, তাহলে পাদদেশীয় হিমবাহ মানে কি? পর্বতের পাদদেশে জমা হবে। পার্বত্য হিমবাহ কি মানে কি? পর্বতের উঁচু চূড়াতে যে হিমবাহ জমবে। আর মহাদেশীয় হিমবাহ মানে কি? যে সমস্ত অঞ্চল মেরু অঞ্চল আছে, যেমন কানাডা, তারপরে আলাস্কা, তারপর নরওয়ে, সুইডেন, এই জায়গাগুলো অনেকটা মেরু অঞ্চলে থাকার কারণে সেই জায়গায় যে আমাদের যে সমতল ভূমি দেখতে পাচ্ছ, রাস্তা দিয়ে আমরা হাঁটাচলা করছি, সেইখানে সেই রাস্তাতে হিমবাহ জমে যায়। তখন সারা বিস্তার হয়ে যায়, পুরো এলাকা জুড়ে হিমবাহ জমে যায়। সেই দেশগুলোতে কি দেখা যায়? যে মহাদেশীয় হিমবাহ দেখা যায়। অর্থাৎ এই হিমবাহ যদি সমতল ভূমিতে জমে যায়, এই হিমবাহ যদি সমতল ভূমিতে জমে যায় তখন তাকে বলা হবে কি? মহাদেশীয় হিমবাহ। তাকে বলা হবে কি? মহাদেশীয় হিমবাহ। কোন কোন দেশে পাওয়া যায় বললাম? দেখা যায় কানাডা, তারপরে নরওয়ে, সুইডেন, আলাস্কা, এই সমস্ত দেশগুলোতে এই হিমবাহ পাওয়া যাবে। তাহলে মহাদেশীয় হিমবাহ কোথায় পাওয়া যাবে? কানাডা, নরওয়ে, সুইডেন, আলাস্কাতে। এবার এর কিছু উদাহরণ আছে। যে বৃহত্তম পার্বত্য হিমবাহ, বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম কি? আলাস্কার হুবার্ড। আলাস্কার হুবার্ড। পাদদেশীয় হিমবাহের নাম কি? আলাস্কার মালাস্পিনা। বৃহত্তম লিখে দিই। বৃহত্তম হিমবাহের নাম পাদদেশীয় আলাস্কার মালাস্পিনা। আর মহাদেশীয় হিমবাহ কোথায় আছে? মহাদেশীয় হিমবাহ কোথায় আছে? আন্টার্কটিকার ল্যাম্বার্ট। মহাদেশীয় হিমবাহ বৃহত্তম কি আছে? আন্টার্কটিকার ল্যাম্বার্ট। অর্থাৎ আমরা পার্বত্য হিমবাহ কি, পাদদেশীয় হিমবাহ কি, মহাদেশীয় হিমবাহ কি জানতে পারলাম। তাহলে আরেকবার বলে দিই, হিমবাহের প্রকারভেদ ডব্লিউ আলম্যান করেছিল। পার্বত্য হিমবাহ, পাদদেশীয় হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহ। একটা পার্বত্য হিমবাহ, একটা মহাদেশীয় হিমবাহ, আর একটা পার্বত্য, একটা পাদদেশীয়, আর একটা মহাদেশীয় হিমবাহ। এই হিমবাহগুলোর মধ্যে বৃহত্তম হিমবাহ কোথায় আছে? আলাস্কার হুবার্ড হলো পার্বত্য হিমবাহ বৃহত্তম। পাদদেশীয় হিমবাহের মধ্যে বৃহত্তম কোথায় আছে? আলাস্কার মালাস্পিনা। আর মহাদেশীয় হিমবাহের মধ্যে বৃহত্তম কোথায় আছে? ল্যাম্বার্ট। পার্বত্য হিমবাহ পর্বতের চূড়াতে থাকবে। সেই পর্বতের চূড়া থেকে হিমবাহ যখন নিচের দিকে নেমে আসবে তখন তাকে বলা হয় পাদদেশীয় হিমবাহ। আর মহাদেশীয় হিমবাহ কোথায় জমবে? সমতল ভূমিতে জমবে। ঠিক আছে, আমরা পড়েছিলাম যে পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম জেকবস ভ্যান। সেই দ্রুততম হিমবাহ জেকবস ভ্যান দিনে 46 মিটার নিচের দিকে নামে। অর্থাৎ জেকবস ভ্যান যদি এরকম উঁচু অঞ্চলে থাকে, পার্বত্য অঞ্চলে, এই জায়গাতে যদি থাকে, তাহলে সেই জায়গা থেকে 46 মিটার তার যাত্রাপথ অতিক্রম করে দিনে। ঠিক আছে, এটা নোট করে রাখবে। তাহলে হিমবাহের প্রকারভেদ জানা গেল। এরপরে একটা শব্দ আছে নুনাটাক। নুনাটাক কি? নুনাটাক বলতে বোঝায়, আমরা যদি বলি যে কোন একটা পর্বতের চূড়া যদি বরফ মুক্ত থাকে,
কোনটা পর্বতের চূড়া যদি বরফ মুক্ত থাকে তখন তাকে বলা হবে কি নুনাটাক। তাহলে শব্দটার নাম কি নুনাটাক। নুনাটাক বা নুনাটক এক্সকিমো ভাষায় বলা হয় এটা, ঠিক আছে? এক্সকিমো ভাষায় নুনাটাক বলে। কি নুনাটাকটা কি? নুনাটাকটা হলো এরকম একটা পার্বত্য অঞ্চল, সে পার্বত্য অঞ্চলের হিমবাহ যদি জমে, এখানে এরকম করে হিমবাহ জমছে, ঠিক আছে? এবার এই হিমবাহ তো আর স্থির থাকবে না, এই হিমবাহ কি হবে নিচের দিকে নামবে। তখন নিচের দিকে টানের কারণে এই যে পর্বতের চূড়াটা আছে, নিচের দিকে টানের কারণে পর্বতের চূড়াটা আছে এটা থেকে হিমবাহগুলো কিছুটা সরে যাবে। এই হিমবাহগুলো নিচের দিকে নামছে, আর এইরকম করে পর্বতের চূড়াটা কি হবে বাইরে বেরিয়ে আসবে। পর্বতের চূড়াটা বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ বরফ মুক্ত পর্বতের চূড়াকে এটা কি হয়ে গেল বরফ মুক্ত হয়ে গেল। এই বরফ মুক্ত পর্বতের চূড়াকে কি বলা হবে নুনাটাক। কোথায় আছে? মাউন্ট তাকাহি, আন্টার্কটিকার মাউন্ট তাকাহি একটা নুনাটাকের উদাহরণ। তাহলে মনে রাখবে বরফ মুক্ত পর্বতের চূড়াকে কি বলা হয়? এইগুলো গ্রিন কালারে যেটা আছে করেছে এগুলো কি হিমবাহ, এগুলো হলো হিমবাহ। কেন তৈরি হলো? হিমবাহ নিচের দিকে নামছে বলে, ঠিক আছে? নিচের দিকে নামছে বলে। কেন নিচের দিকে নামছে? কারণ এইদিকে যে হিমবাহগুলো ছিল সেইগুলো এইদিকে সরে গেছে, সেই কারণে পর্বতের চূড়া বরফমুক্ত হয়ে গিয়েছে, কিছুটা বরফমুক্ত হয়ে গেছে, সেই কারণে এটাকে বলা হয় কি নুনাটাক। নুনাটাক কোন ভাষায় বলা হয়? এক্সকিমো ভাষায় নুনাটাক বলা হয়। এরপরে নুনাটাকের উদাহরণ যদি বলি, মাউন্ট তাকাহি উদাহরণ কি হবে? আন্টার্কটিকার উদাহরণ যদি বলি, আন্টার্কটিকার মাউন্ট তাকাহি হলো এই নুনাটাকের উদাহরণ। তাহলে নুনাটাক যে শব্দটা সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা জানবো আর একটা শব্দ হিমরেখা। হিমরেখা কি? হিমরেখা বলতে বোঝায় কোন একটা পর্বত, এটা যদি সুউচ্চ পর্বত হয়, এখানে হিমবাহ জমেছে। অর্থাৎ তুমি যদি পার্বত্য অঞ্চলে যাও কি করবে, কি দেখবে যে এই সীমারেখার উপরে হিমবাহ জমে আছে, এই লাল কালারের উপরে হিমবাহ জমে আছে আর লাল কালারের নিচে হিমবাহ নেই, এইটাকে কি বলা হবে? হিমরেখা। অর্থাৎ এই হিমরেখা কি? হিমরেখা বলতে যার উপরে বরফ জমে থাকে এবং যার নিচে বরফ গলে যায়। তাহলে হিমরেখা কি? যার নিচে বরফ গলে যায় এবং যার নিচে এবং যার উপরে বরফ না বলে হিমবাহ লিখবে। হিমবাহ বা বরফ দুটোই চলবে, আমি হিমবাহ লিখছি। হিমবাহ, যার নিচে হিমবাহ গলে যায় এবং যার উপরে হিমবাহ জমে
সেই সীমারেখাকে হিমরেখা বলে। তাহলে হিমরেখা কাকে বলে বোঝা গেল। এবার হিমরেখার কিছু নিয়ন্ত্রক আছে। নিয়ন্ত্রক কি কি? এই হিমরেখা নিয়ন্ত্রক কি কি? নিয়ন্ত্রক হলো, প্রথম হলো ঋতু। ঋতু প্রথম হলো নিয়ন্ত্রক ঋতু। ঋতু অর্থাৎ গ্রীষ্ম ঋতু যদি হয়, উষ্ণতার জন্য হিমরেখা যেখানে ছিল তার থেকে কিছুটা উপরে উঠে যাবে। আর শীত ঋতুতে কি হবে? শীত ঋতুতে কি হবে? হিমরেখা যেখানে গ্রীষ্মকালে ছিল তার থেকে নিচে নেমে আসবে। যদি আঁকি দুটোকে ঋতুভেদে, তাহলে দেখে নেবে যে অর্থাৎ এইটা হলো গ্রীষ্মকালের হিমরেখা আর এটা হলো শীতকালের হিমরেখা। অর্থাৎ এটা শীতকালের হিমরেখা, শীত ঋতু, আর এটা গ্রীষ্ম ঋতুর। অর্থাৎ এর ওপরে হিমবাহ থাকে আর এর নিচে গলে যায় গ্রীষ্ম ঋতুতে। আর শীত ঋতুতে কি হয়? হিমরেখাটা একটু নিচে নেমে আসে। অর্থাৎ গ্রীষ্ম ঋতুতে হিমরেখার উচ্চতা কি হয়? হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায়। আর শীত ঋতুতে হিমরেখার উচ্চতা কমে, হিমরেখার উচ্চতা কমে যায়। তাহলে একটা নিয়ন্ত্রক হলো। এরপরে 2 নম্বর নিয়ন্ত্রক আছে অক্ষাংশ। অক্ষাংশ কি হবে? অক্ষাংশ বলতে বোঝাচ্ছে এই যে পৃথিবীকে যদি কল্পনা করো, এটা 0 ডিগ্রি আর এটা হলো 90 ডিগ্রি। তাহলে তোমরা জানো যে 90 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা থেকে যত উত্তর দিকে যাওয়া যাবে এবং দক্ষিণ দিকে যাওয়া যাবে উষ্ণতা কমে। সেই কারণে এইটা যদি নিম্ন অক্ষাংশ হয়, এটাকে বলা হয় নিম্ন অক্ষাংশ, আর এটা হলো উচ্চ অক্ষাংশ। তাহলে নিম্ন অক্ষাংশে কি হবে? উষ্ণতা বেশি থাকার কারণে হিমরেখার উচ্চতা কি হবে? নিম্ন অক্ষাংশে হিমরেখার উচ্চতা বেশি, আর উচ্চ অক্ষাংশে হিমরেখার উচ্চতা কম। কারণ উচ্চ অক্ষাংশে ঠান্ডা বেশি, নিম্ন অক্ষাংশে গরম বেশি, সেই কারণে। তাহলে ঋতু অক্ষাংশ হলো। আরো নিয়ন্ত্রক আছে। আরো নিয়ন্ত্রকের মধ্যে একটা হলো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কি? অর্থাৎ কোনো কোনো পর্বতের ঢাল বরাবর যদি কোনো উষ্ণ বায়ু যায়, যদি এখান দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, যদি এটা একটা পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলের এখানে হিমবাহ জমে আছে, এই হিমবাহ জমে আছে, কিন্তু এখান দিয়ে কি হচ্ছে? এখান দিয়ে উষ্ণ বায়ু যাচ্ছে, উষ্ণ বায়ু, উষ্ণ বায়ু যাচ্ছে। সেই কারণে এই হিমরেখাটা যেটা ছিল এই বরাবর ছিল, সেটা কি করবে? অনেকটা উঁচুতে তুলে দেবে, কারণ উষ্ণ বায়ুর জন্য হিমবাহ গলে যাবে আর হিমরেখা উপরে উঠে যাবে। যদি শীতল বায়ু যায়, যদি শীতল বায়ু যায় তাহলে উষ্ণ বায়ু হিমরেখার উচ্চতা কি করবে? হিমরেখার উচ্চতা বাড়িয়ে দেবে, হিমরেখার উচ্চতা বাড়িয়ে দেবে। আর যদি শীতল বায়ু যায়,
শীতল বায়ু যায়, হিমরেখা উচ্চতা কি করবে, কমিয়ে দেবে। তাহলে তিনটে নিয়ন্ত্রক বোঝা গেল, একটা ঋতু, একটা অক্ষাংশ আর একটা বায়ু। তাহলে অক্ষাংশটা আরেকটু বলবো আমি, একটু মনে রাখবে অক্ষাংশটা। তাহলে নিয়ন্ত্রক তিনটে বোঝা গেল। এরপরে 4 নম্বর নিয়ন্ত্রক হলো ভূমির ঢাল। 4 নম্বর নিয়ন্ত্রক হলো ভূমির ঢাল। ধরে নাও এইটা একটা ভূমিভাগ আর এটা একটা ভূমিভাগ। দেখো এটা অবশ্যই ঢালটা বেশি, তাই ভূমির ঢাল যদি বেশি হয় হিমবাহ কি হবে, এইখানে আর জমে থাকতে পারবে না, নিচের দিকে নেমে যাবে, নিচের দিকে নেমে যাবে, ঢালের জন্য নিচের দিকে নেমে যাবে, তাই হিমরেখা অনেকটা উঁচুতে থাকবে। আর যদি ঢাল কম হয়, কোনো ভূমির ঢাল কম হলে হিমরেখা একটু নিচেতে থাকবে। অর্থাৎ ভূমির ঢাল বেশি হলে, ভূমির ঢাল বেশি, ঢাল বেশি, হিমরেখা উচ্চতা বেশি, ভূমির ঢাল কম, হিমরেখার উচ্চতাও কম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল হিমরেখার নিয়ন্ত্রক। এরপরে আর একটা তোমাদের জিনিস বোঝার আছে, একবার লিখে নাও এটা, ভূমির ঢাল। আর একটা জিনিস বোঝার আছে, তাহলে এটা মুছে দিই। এরপরে আছে অক্ষাংশ নিয়ে একটা কথা মনে রাখতে হবে, অক্ষাংশ। অক্ষাংশ দিয়ে একটা কথা মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে যদি এই যে পৃথিবীর নিম্ন অক্ষাংশ এটা, আর এটা একটু ভালো করে আঁকছি, এটা নিম্ন অক্ষাংশ 0 ডিগ্রি, এটা এটা 90 ডিগ্রি উচ্চ অক্ষাংশ। আমাদের মনে রাখতে হবে যেহেতু নিরক্ষরেখায় নিম্ন অক্ষাংশে উষ্ণতা বেশি, তাই মাউন্ট কিলিমাঞ্জারো যদি এই পর্বতটা ধরি, এটা 0 ডিগ্রি, অর্থাৎ নিম্ন অক্ষাংশ এটা, নিম্ন অক্ষাংশ কোন পর্বত বললাম, কিলিমাঞ্জারো। কোথায় আছে, আফ্রিকাতে, আফ্রিকা মহাদেশে আছে। এবার এই মাউন্ট কিলিমাঞ্জারো যে পর্বতটা, হিমরেখা অনেকটা উঁচুতে থাকবে, অর্থাৎ এইটা হিমরেখা। অর্থাৎ নিরক্ষরেখায় আছে, নিরক্ষরেখায় কত, 0 ডিগ্রিতে আছে, তাই হিমরেখা অনেকটা উঁচু। এরপরে যদি হিমালয় দেখো, হিমালয় একটু নিরক্ষরেখা থেকে দূরে আছে, তাই হিমরেখা অনেকটা নিচু। এটা যদি হিমালয় হয়,
এটা হিমালয়। হিমরেখা কি হলো, একটু নিচেতে নেমে এসছে। তার কারণ কি, হিমালয় যেখানে আছে সেখানে উষ্ণতা কম, আর মাউন্ট কিলিমাঞ্জারো যেখানে আছে সেখানে হিমরেখা উষ্ণতা বেশি হয়, একটু উপরে আছে। আর আরেকটা আঁকছি আমি, আল্পস। আল্পস পর্বতের হিমরেখা যদি দেখো, এটা আল্পস। আল্পস আল্পস পর্বতের হিমরেখা আরো নিচে নেমে যাবে, অর্থাৎ এই যে সবুজ কালারটা মনে রাখবে যে হিমবাহ জমেছে। এই যে সবুজ কালারটা হলো হিমবাহ জমেছে, অর্থাৎ এইখানে কি দেখলে, মাউন্ট কিলিমাঞ্জারোর এইখানে হিমরেখা, হিমালয়ের এইখানে, আর আল্পসের এই জায়গাতে। এরপরে যদি একবারে উত্তর মেরুতে চলে যাও, উত্তর মেরুতে সেখানে স্ক্যান্ডিনেভিয়া পর্বত আছে। সেই পর্বতে যদি চলে যাও বা কোনো জায়গা ওই অঞ্চলে চলে যাও, সেইখানে কি হবে, পুরো জায়গা জুড়ে, অর্থাৎ পুরোটাই হিমবাহ জমে আছে পর্বতে। পুরোটাই হিমবাহ জমে আছে একবারে সমুদ্রপৃষ্ঠ বরাবর। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ বরাবর কি হয়, নিম্ন অক্ষাংশে আল্পস কোথায় আছে, ধরে নাও এটা, এটা নিরক্ষরেখা। এইখানে আছে কে দিয়ে কিলিমাঞ্জারো, এখানে আছে হিমালয়া, এখানে আছে আল্পস, এখানে আল্পস আছে, আর এইখানে ধরে নাও একটা স্ক্যান্ডিনেভিয়া বা যে কোনো জায়গা, সেটা আছে এইখানে কিলিমাঞ্জারো কে, হিমালয়ের এইচ, আল্পসের এ, আর এটা হলো এস। অর্থাৎ দেখতে পাচ্ছ যে কে নিরক্ষরেখার কাছে আছে বলে হিমরেখা অনেকটা উঁচু, এইচ নিরক্ষরেখা থেকে একটু দূরে আছে, হিমরেখা কিলিমাঞ্জারো থেকে একটু নিচে নেমেছে। আল্পস পর্বত কোথায় আছে, হিমালয় থেকে আরো উত্তরে, সেই কারণে আরো নিচে নেমে এসছে। আর আল্পস থেকে আরো উত্তরে আছে স্ক্যান্ডিনেভিয়া বা যে কোনো পর্বত ধরে নাও উত্তর মেরুতে, সেটা আরো নিচে নেমে এসছে। তা আমার বলার কথা হলো যে নিম্ন অক্ষাংশে হিমরেখা অনেকটা উঁচুতে থাকে, আর উচ্চ অক্ষাংশে হিমরেখা সমুদ্র সমতলে, সমুদ্র সমতলে সমুদ্র তলে নেমে আসে। ঠিক আছে, তাই পরীক্ষায় প্রশ্ন দেবে যে হিমরেখা সমুদ্র সমতলে নেমে আসে কোথায়, উচ্চ অক্ষাংশে। তোমরা এই উদাহরণটা দিয়ে মনে রাখবে। ঠিক আছে, তাহলে হিমরেখা বোঝা গেল যে হিমরেখা নিম্ন অক্ষাংশে কি হয়, উচ্চতা অনেকটা বৃদ্ধি হয়, যেমন মাউন্ট কিলিমাঞ্জারো দেখলে। আর মেরু অঞ্চলে কোনো পর্বত হলে হিমরেখা অনেকটা নিচে নেমে আসে, কারণ সেখানে ঠান্ডা বলে। ঠিক আছে, এখানে কেন উঁচুতে উঠলো, উষ্ণতার জন্য, আর এখানে কেন নিচে নামলো, প্রচন্ড ঠান্ডার জন্য। তাহলে হিমরেখা বোঝা গেল, এটা হলো হিমরেখা। ঠিক আছে, যদি পর্বতগুলো পৃথিবীর ম্যাপ এঁকে দেখাই, তাহলে এই রকম হবে। এটা হলো নিরক্ষরেখা। একবার ওয়ার্ল্ডের ম্যাপ আঁকছি, একবার দেখে নাও, তোমরাও নিজেরাও আঁকতে পারবে। খুব অল্প সময়ের ব্যবধানে ওয়ার্ল্ডের ম্যাপ আঁকা শিখে যাবে।
এটা ওয়ার্ল্ডের ম্যাপ, তোমরা দেখতে পাচ্ছ। এইখানে আছে মাউন্ট কিলিমানজারো, এটা হলো কর্কটক্রান্তি রেখা, যে ডট ডট লাইনটা দিচ্ছি সেটা হলো কর্কটক্রান্তি রেখা। এটা হলো মকরক্রান্তি রেখা। লাল কালারের ডট ডট যে লাইনটা দিলাম সেটা হলো মকরক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি উত্তর, এটা 23.5 ডিগ্রি দক্ষিণ। কোথায় আছে হিমালয়? হিমালয় যদি দেখো এইখানে আছে মাউন্ট কিলিমানজারো, কে দিয়ে এখানে আছে কিলিমানজারো, আর এখানে আছে হিমালয় এইচ। এইখানে আছে আল্পস, আল্পস। আর স্ক্যান্ডিনেভিয়া বা মেরু অঞ্চল কোথায় আছে? এই জায়গাগুলোতে। এই জায়গাগুলোতে এখানে আছে স্ক্যান্ডিনেভিয়া এস দিয়ে। তাহলে কিলিমানজারো দেখো নিরক্ষরেখার কাছাকাছি, তাই হিমরেখা অনেকটা উঁচুতে। হিমালয় নিরক্ষরেখা থেকে একটু দূরে আছে, তাই কিলিমানজারো থেকে একটু নিচে আছে। আর আল্পস হিমালয় থেকে আরো উত্তরে, তাই আরো নেমে এসছে। আর স্ক্যান্ডিনেভিয়া যে পর্বত সেটা কোথায় আছে? সেটা আরো মেরু অঞ্চলে আছে। এটা কি একবারে, এটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি দক্ষিণ, আর এটা হলো উত্তর। তাহলে আমরা বলতে পারি যে নিম্ন অক্ষাংশে উষ্ণতা বেশি থাকার কারণে হিমরেখা অনেকটা উঁচুতে থাকে, আর 90 ডিগ্রিতে উষ্ণতা অনেকটা কম থাকার জন্য হিমরেখা অনেকটা নেমে থাকে। তাহলে আমি একটা এখানে লিখে দিচ্ছি, নিম্ন অক্ষাংশ উষ্ণতা বেশি, তাই হিমরেখা উঁচুতে থাকে। আর উচ্চ অক্ষাংশ উষ্ণতা কম, তাই হিমরেখা নিচে বা সমুদ্র তলে, সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি থাকে। তাহলে বোঝা গেল যে হিমরেখা বিষয়টা কি, এবং হিমরেখা পর্বতের উদাহরণ দিয়ে বললাম। বেশ, তাহলে বোঝা গেল। এরপরে তোমাদের একটা টপিক আছে, সেটাকে বলা হয় হিমশৈল। হিমশৈল কি? হিমশৈল হলো, এখানে আছে আন্টার্কটিকা, এটা আন্টার্কটিকা। হিমশৈল কি? হিমশৈল হলো মহাদেশীয় হিমবাহ। আমি এর ওপর একটা ছবি আঁকছি, এটা সমুদ্রপৃষ্ঠ, এটা সমুদ্রপৃষ্ঠ। এইটা ধরে নাও 90 ডিগ্রি অক্ষরেখায় আছে, আর সমুদ্রপৃষ্ঠ এইদিকে 0 ডিগ্রি পড়ছে। এবার কি হয় যে এই যে এখানে যে মহাদেশীয় হিমবাহগুলো জমেছিল, এই যে মহাদেশীয় হিমবাহগুলো যে জমেছে মেরু অঞ্চলে, এটা মেরু অঞ্চল 90 ডিগ্রি, আর এটা নিরক্ষীয় অঞ্চল। তাহলে যদি এইখান থেকে এই দিকে যাওয়া যায়,
উষ্ণতা কি হবে, এখান থেকে এদিকে গেলে উষ্ণতা বাড়বে। এবার ধরে নাও এই যে হিমবাহগুলো আছে, এই হিমবাহগুলো সমুদ্রের তরঙ্গের আঘাত, সমুদ্রের এরকম ঢেউ, সমুদ্রের তরঙ্গের ঢেউ জন্য এই যে হিমবাহগুলো আছে সেই হিমবাহগুলো কিছু কারণে ভেঙে গেল। এই যে মহাদেশীয় হিমবাহগুলো আছে ভেঙে গেল, ভেঙে গিয়ে কি করবে, এই যে এখানে এরকম করে চায়ের মতো ভাসবে, যার এক অংশ জলের উপরে, যার এখানে লিখছি, তাহলে কি পড়ছি আমরা এখন, হিমশৈল। হিমশৈল কি, এক অংশ জলের উপরে আর 9 অংশ জলের নিচে থাকছে। তাহলে এটা আমরা বলতে পারি যে এটা 1 উপরে আর 9 নিচে। এই যে এটা যে জলে ভাসছে, অর্থাৎ বরফের চাই যে জলে ভাসছে, এটাকেই বলা হয় কি, হিমশৈল। বরফের বা হিমবাহের খণ্ড বরফের টুকরো জলে ভাসছে, কি কোন জলে, সমুদ্র জলে, সমুদ্র জলে ভাসছে, এটাকে বলা হয় কি, হিমশৈল। এই হিমশৈল কি হয়, হিমশৈল আমাদের যারা জাহাজ চলাচল করে, জাহাজ নিয়ে যায়, তাদের জন্য ভীষণ বিপজ্জনক। কারণ এই হিমশৈলতে ধাক্কা লেগে আমাদের টাইটানিক যে জাহাজ আছে সেটা ডুবে গেছিল। টাইটানিক জাহাজ লন্ডনের সাউদাম্পটন বলে একটা বন্দর আছে, সেখান থেকে যাত্রা শুরু করেছিল, অর্থাৎ এইখান থেকে যাত্রা শুরু করেছিল। মাঝে এই হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগেই ডুবে যায়। কোথায় যেত, এইখানে আছে নিউ ইয়র্ক সিটি, সেইখানে এর ডেস্টিনেশন ছিল, এখানে যাবে, সব থেকে বড় জাহাজ ছিল। কিন্তু জাহাজে একটা ভুলের জন্য জাহাজটা ডুবে যায়, কারণ এই বড় হিমশৈলের সঙ্গে ধাক্কা লাগে। আর এইখানে কেন হিমশৈল তৈরি হলো, তার কারণ হলো এই যে এইখান থেকে একটা স্রোত আসে যার নাম হলো ল্যাব্রাডর স্রোত, আর এইখান দিয়ে একটা স্রোত যায়, উষ্ণ স্রোত, সেটা হলো উপসাগরীয় স্রোত। অর্থাৎ এই ল্যাব্রাডর স্রোত আর উপসাগরীয় স্রোত যেখানে মিলছে, সেই জায়গা বরাবর হিমশৈলগুলো ভেসে ভেসে আসছে। এইখানে আছে, আমাদের মনে রাখতে হবে, এই শীতল স্রোতের জন্য, এই ল্যাব্রাডর শীতল স্রোতের জন্য হিমশৈলগুলো ভেসে ভেসে আসছে, আর এই উষ্ণ উপসাগরীয় স্রোতের সংস্পর্শে এলেই কি হয়, গলে যায়। এবার সেই হিমশৈলটা গলেনি, সেই যে হিমশৈলগুলো গলেনি, তার সঙ্গে এই জাহাজটা ধাক্কা লেগেছিল, সেই কারণে এইখানে নিউ ইয়র্ক আসার আগেই টাইটানিক জাহাজটা ডুবে গেছিল। কে নিয়ে এসেছিল হিমবাহ, এই ল্যাব্রাডর স্রোত। এবার হিমশৈলগুলো দুর্ঘটনা ঘটাচ্ছে, কারণ হিমশৈলগুলো ধাক্কা লেগে জাহাজ ডুবছে। আর ভালো কি করছে, ভালো হচ্ছে কি, যে এই হিমশৈলগুলো দ্বারা হিমশৈলের ভেতরে যে পলি বালি কাদা বিভিন্ন জিনিস জমে থাকে, সেইগুলো কি হয়, যখন নিরক্ষরেখার দিকে এগোতে থাকে, অর্থাৎ এইখানকার হিমবাহ এইখান দিয়ে এইদিকে যখন আসছিল, যেমন ধরে নাও এইদিকে যাচ্ছে, একটা টাইম এসে এই হিমবাহ কি হবে, উষ্ণতা বাড়ার জন্য গলে যাবে, এর ভেতরে যে পলিবালিগুলো ছিল এখানে জমতে থাকবে। জমতে থাকলে এই জায়গাটা কি হবে, একটা অগভীর সমুদ্র তৈরি হবে, যেটাকে বলা হয় ব্যাংক। অগভীর সমুদ্র তৈরি হলো। কি জন্য, এই হিমশৈল যেগুলো বহন করে নিয়েছিল সেইগুলো গলে গিয়ে
হিমশৈল যেহেতু গলে গেল সমুদ্রের তলদেশে জমা হলো, যেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় কি ব্যাংক। ব্যাংকের মধ্যে গুরুত্বপূর্ণ কি আছে? গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক কোথায় আছে? গ্র্যান্ড ব্যাংক আছে এই যে এই জায়গাটায়, এই যে জি লিখলাম, এই জায়গাটায় গ্র্যান্ড ব্যাংক আছে। অর্থাৎ শীতল ল্যাব্রাডর স্রোত আর উষ্ণ উপসাগরের স্রোতের সংস্পর্শে এসে হিমবাহগুলো গলে যায়, দিয়ে এখানে একটা ব্যাংক তৈরি হয়েছে যেটাকে বলা হয় গ্র্যান্ড ব্যাংক। এইগুলো যেহেতু অগভীর সমুদ্র, তাই এইগুলোতে সানলাইট কি হয়, খুব ভালো করে প্রবেশ করতে পারে। আর এখানে ছোট ছোট গাছ জন্মায় যেটাকে বলা হয় প্লাঙ্কটন। আর এখানে যেহেতু উষ্ণ স্রোত, এখানে যেহেতু শীতল স্রোত, এটা শীতল সমুদ্র স্রোত, আর এটা উষ্ণ সমুদ্র স্রোত মিলিত হয়, তাই এখানে একটা সুন্দর একটা জলবায়ু তৈরি হয়, তাই মাছ এখানে এসে জমা হয়। তাই বলা হয় কি, এই যে ব্যাংক যেটা হিমশৈলের জন্য তৈরি হলো, মৎস্য চাষের জন্য উপযোগী। কি কি আছে ব্যাংক? গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক। আমরা ব্যাংক সম্পর্কে আরো পড়ব। তাহলে গ্র্যান্ড ব্যাংক কোথায় তৈরি হয়েছে? এই উত্তর আমেরিকার পূর্ব উপকূলে ল্যাব্রাডর স্রোত আর উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনস্থলে গ্র্যান্ড ব্যাংক তৈরি হয়েছে। কি জন্য তৈরি হলো? হিমশৈলের ভেতরে যে পলিবালি কাদা ছিল সেইগুলো জমে অগভীর সমুদ্র তৈরি করলো। এইখানে সূর্যের আলো পৌঁছায়, তাই এখানে ভালো করে প্ল্যাঙ্কটন জন্মায়। এইটাকেই বলছি কি গ্র্যান্ড ব্যাংক। আর হিমশৈলের খারাপ দিক কি বললাম? খারাপ দিক হলো এইগুলো জাহাজ ধাক্কা লেগে কি হয়, জাহাজ ডুবে যায়, প্রচন্ড হার্ড হয়, জাহাজ ডুবে যায়। আমাদের টাইটানিক ডুবেছিল অনেকদিন আগে, সেই টাইটানিক জাহাজ ডুবে গেছিল কিভাবে? এই হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে। তাহলে অগভীর সমুদ্র তৈরি হলো, সেটাকে মগ্নচড়াও বলা হয় বা ব্যাংকও বলা হয়। তোমরা বেশি করে মগ্নচড়াই মনে রাখবে। তাহলে অগভীর সমুদ্র যেটা ব্যাংক বললাম সেটা মগ্নচড়াও হবে, অর্থাৎ মগ্নচড়া। ইংরেজিতে বলা হয় ব্যাংক, বাংলায় বলা হয় মগ্নচড়া। তাই এই যে এখানে গ্র্যান্ড ব্যাংক বা গ্র্যান্ড মগ্নচড়া তৈরি হয়েছে, ঠিক আছে? তাই মগ্নচড়া কি করে তৈরি হলো? হিমশৈলের ভেতরে যে পলিবালি কাদা ছিল সেইগুলো সমুদ্র তলদেশে সঞ্চিত হতে হতে অগভীর সমুদ্র তৈরি হলো, এটাকে কি বলা হবে? মগ্নচড়া বা ব্যাংক। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া বা ব্যাংকের নাম কি? গ্র্যান্ড ব্যাংক, ঠিক আছে? এইগুলো কি হবে? মৎস্য চাষের জন্য উপযোগী, কারণ মাছের জন্য একটা সুন্দর জলবায়ু তৈরি হবে, উষ্ণ জল আর শীতল জল মিলিত হচ্ছে সেই কারণে। আর এখানে সূর্যের আলো পড়ছে, মাছের খাবার প্লাঙ্কটন তৈরি হবে, ঠিক আছে? তাহলে আজকে বোঝা গেল আজকে আমরা কি কি পড়লাম। যদি প্রথম থেকে বলি যে হিমবাহ কি, হিমবাহ কিতে পড়লাম কি? বরফের নদী। এই হিমবাহ হলো পৃথিবীর একটা সব থেকে বড় সুপেয় জলের উৎস, অর্থাৎ ফ্রেশ ওয়াটারের উৎস। আজ থেকে প্রায় 30 লক্ষ বছর আগে পৃথিবীতে কি এসেছিল? হিমযুগ এসেছিল। সেই হিমযুগে এসেছিল পৃথিবীর অনেক জায়গায় হিমবাহ হয়ে গেছিল। এরপরে আমরা কি পড়লাম? এরপরে আমরা পড়লাম হিমবাহের প্রকারভেদ, পার্বত্য হিমবাহ, পাদদেশীয় হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহ। তারপরে আমরা পড়লাম কি? নুনাটাক। তারপরে পড়লাম কি? হিমরেখা কি। হিমরেখার পরে পড়লাম কি? হিমশৈল। হিমশৈল থেকেই তৈরি হয় মগ্নচড়া বা ব্যাংক। তাহলে আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ। এরপরে 12 নম্বর ক্লাসে তোমরা হিমবাহের ক্ষয়কার্য, সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপ তৈরি হচ্ছে সেইগুলো সম্পর্কে আলোচনা করা হবে। তবে আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ।